আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা মধ্যপ্রাচ্যের প্রভাবশালী রাষ্ট্র ইরান সম্পর্কে বিভিন্ন জানা অজানা তথ্য সম্পর্কে জেনে নেব। মধ্যপ্রাচ্যের একমাত্র অনারব দেশ ইরান। ইতিহাসের অতি দাপুটে পারস্য সাম্রাজ্যের কেন্দ্র ছিল দেশটি। শেখ সাদি, রুমি, ফেরদৌসি, হাফিজ, ওমর খৈয়ামের জন্মভূমি ইরান। আর আধুনিক ইরান একই সাথে পরাশক্তি আর প্রতিবেশী দেশগুলোর বৈরিতার মুখে টিকে থাকা এক স্বাবলম্বী রাষ্ট্রের উদাহরণ। ধর্মীয় নেতাদের শাসনে থাকা দেশটি পশ্চিমা অবরোধে আর নিষেধাজ্ঞার বিরুদ্ধে লড়াই করেও টিকে থাকার জন্য যেমন প্রশংসার দাবিদার, সেই সাথে মত প্রকাশের স্বাধীনতা সহ অনেক ইস্যুতে সমালোচনাও কুড়াচ্ছে। আজকের ভিডিওতে আমরা এসব সম্পর্কে বিস্তারিত জেনে নেব। এক নজরে ইরান। রাষ্ট্রীয় নাম ইসলামিক রিপাবলিক অব ইরান। দেশটিতে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে 1 এপ্রিল 1979 সালে। রাজধানীর নাম তেহরান। ইরানের আয়তন হচ্ছে 16,48,195 বর্গ কিলোমিটার। জনসংখ্যা 8,75,29,000। অফিসিয়াল ভাষা ফার্সি। ধর্ম 99% ইসলাম, প্রধানত শিয়া অনুসারী। জাতীয়তা ইরানি। এশিয়া মহাদেশের কেন্দ্রস্থলে অবস্থিত ইরান। আয়তনে দেশটি মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম ও বিশ্বে 17তম। দেশটির উত্তর পশ্চিমে আর্মেনিয়া ও আজারবাইজান, উত্তরে কাস্পিয়ান সাগর, উত্তর পূর্বে তুর্কমেনিস্তান আর পূর্বে আফগানিস্তান ও পাকিস্তান, দক্ষিণে পারস্য উপসাগর ও ওমান উপসাগর। এই দুই সাগরের অপর পারে আছে সৌদি আরব, ওমান, কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত। প্রাচীন সভ্যতার দেশ ইরান। ইতিহাসের বিখ্যাত দুটি সাম্রাজ্য ছিল রোমান ও পারস্য সাম্রাজ্য। এই পারস্য সাম্রাজ্যের কেন্দ্র ছিল ইরান। খ্রিস্টের জন্মের কয়েক হাজার বছর আগেই দেশটিতে এলামাইট রাজত্ব প্রতিষ্ঠিত হয়। আর আরব মুসলমানরা ইরানে আসে 7ম শতাব্দীতে। ইরান হয়ে ওঠে মুসলিম রাষ্ট্র। আর আধুনিক ইরানে 1979 সালে পশ্চিমা মদতপুষ্ট স্বৈরশাসক রেজা শাহ পাহলভীর বিরুদ্ধে গণবিক্ষোভ থেকে সংগঠিত হয় বিপ্লব। রেজা শাহ দেশ ছেড়ে পালান আর দেশে ফেরেন নির্বাসিত নেতা আয়াতুল্লাহ খামেনি। ইরানের শাসন ব্যবস্থা। ইরানে বিপ্লবের পর নতুন পথ চলা শুরু হয়। ঘোষণা করা হয় ইসলামী প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা। প্রবর্তন করা হয় নতুন সংবিধান। বিপ্লবের পর প্রবর্তিত নতুন সংবিধানে ইরানের শাসন ব্যবস্থাকে সম্পূর্ণ নতুন একটি রূপ দেয়া হয়। সেই শাসন ব্যবস্থায় একটি গণতান্ত্রিক কাঠামো রয়েছে। সেখানে একজন প্রেসিডেন্ট নির্বাচিতও হন। তবে সেই গণতান্ত্রিক ব্যবস্থার উপরে রয়েছেন একজন সর্বোচ্চ ধর্মীয় নেতা। বর্তমানে দেশটির প্রধান ধর্মীয় নেতা সৈয়দ আলী খামেনি। ইরানের শাসন ব্যবস্থায় সর্বোচ্চ ধর্মীয় নেতার পদটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেশটির প্রধান নীতি নির্ধারকও তিনি। সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ ইনি। একই সাথে মিলিটারি ইন্টেলিজেন্স ও যুদ্ধ ঘোষণা কিংবা বন্ধ করার ক্ষমতাও তার হাতে। এছাড়া বিচার বিভাগ এবং রাষ্ট্রীয় গণমাধ্যমও তার নিয়ন্ত্রণে। প্রতিরক্ষা, পররাষ্ট্রমন্ত্রীর মতো মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পদগুলোতে নিয়োগ দেয়া হয় সর্বোচ্চ নেতার অনুমোদন সাপেক্ষে। পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও তিনিই প্রধান নীতি নির্ধারক। মোট কথা হল, দেশটির যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্যই প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সিদ্ধান্ত দিয়ে থাকেন সর্বোচ্চ নেতা। এছাড়া দেশটির নীতি নির্ধারণী পর্ষদ হিসাবে পরিচিত গার্ডিয়ান কাউন্সিলের 12 সদস্যের মধ্যে 6 জনকে সরাসরি নিয়োগ দেন সর্বোচ্চ ধর্মীয় নেতা। ধর্মীয় আইনে অভিজ্ঞ 6 জন আলেমকে নিয়োগ দেয়া হয় তার মাধ্যমে। বিচার বিভাগের প্রধানের প্রস্তাবনা থেকে কাউন্সিলের বাকি সদস্যদের মনোনীত করে পার্লামেন্ট মজলিস। এই 6 জন হয়ে থাকেন অন্যান্য আইনের বিষয়ে দক্ষ। ইরানের নির্বাচন। যদিও বিচার বিভাগের প্রধানকেও নিয়োগ দেন ধর্মীয় নেতা, আর ধর্মীয় নেতাকে নিয়োগ কিংবা পদচ্যুত করার ক্ষমতা থাকে অ্যাসেম্বলি অব এক্সপার্ট নামের একটি পরিষদের হাতে। তবে সর্বোচ্চ ধর্মীয় নেতার কোনো সিদ্ধান্তকে এই পরিষদ চ্যালেঞ্জ জানিয়েছে এমন নজির ইতিহাসে নেই।
প্রতি 4 বছর পর পর ইরানে অনুষ্ঠিত হয় পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচন। প্রেসিডেন্টের পাশাপাশি থাকেন 8 জন ভাইস প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনে প্রার্থীদেরও পেতে হয় গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদন। আবার নির্বাচিত প্রেসিডেন্টকে দায়িত্ব গ্রহণের আগে নিতে হয় সর্বোচ্চ নেতার অনুমোদন। যে কোনো সময় প্রেসিডেন্টকে বরখাস্ত করার ক্ষমতা রাখেন সর্বোচ্চ নেতা। তাই ইরানের শাসন ব্যবস্থায় আসলে সর্বোচ্চ নেতাই শেষ কথা। রাষ্ট্রের সব গুরুত্বপূর্ণ বিষয়ে থাকে তার প্রত্যক্ষ কিংবা পরোক্ষ প্রভাব। ইরানের প্রেসিডেন্ট পরপর 2 মেয়াদের বেশি দায়িত্ব পালন করতে পারেন না ইরানের প্রেসিডেন্ট। বর্তমানে ইরানের প্রেসিডেন্টের নাম হচ্ছে মাসুদ পেজেশকিয়ান। ইরানের অর্থনীতি। দেশটির অর্থনীতির প্রধান চালিকা তেল উৎপাদন। জ্বালানি উৎপাদনে যে দেশগুলো সুপার পাওয়ার আখ্যা পেয়েছে, ইরান তার একটি। বিশ্বে তেল মজুদের দিক থেকে ইরানের অবস্থান চতুর্থ। তেল শিল্প থেকে আসে ইরানের অর্থনীতির সবচেয়ে বড় অংশ। এছাড়া প্রাকৃতিক গ্যাসের বিশাল মজুদ রয়েছে দেশটিতে, যার পরিমাণ 33.6 ট্রিলিয়ন কিউবিক মিটার। বিশ্বে রাশিয়ার পর যা দ্বিতীয়। তবে অর্থনীতিকে তেল নির্ভরতা থেকে বের করে আনতে ইরানের নেতৃবৃন্দ আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। গাড়ি প্রস্তুত করছে ইরান, আছে পরিবহন ও স্থাপনা নির্মাণ সামগ্রী, গৃহস্থলী সামগ্রীর বিশাল শিল্প। এছাড়া কৃষি, বিশেষ করে মশলা উৎপাদনে বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর একটি ইরান। সবচেয়ে দামি মশলা জাফরান উৎপাদিত হয় ইরানে। এছাড়া হস্তশিল্প, বিশেষ করে ইরানের কার্পেট বিশ্বে বিখ্যাত একটি পণ্য। বাহারি ডিজাইনের কার্পেট উৎপাদনে ইরানিদের জুড়ি নেই। ইরানের মুদ্রার নাম ইরানিয়ান রিয়াল। ইরানের সেনাবাহিনী। পশ্চিমাদের বৈরিতার মুখে ইরান যেমন অর্থনীতিতে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করে যাচ্ছে, তেমনিভাবে সামরিক খাতেও করেছে ব্যাপক উন্নতি, যার কারণে যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির চোখে চোখ রেখে কথা বলছে অনেক বছর ধরেই। যুক্তরাষ্ট্রের ড্রোন ভূপাতিত করেছে অনেকবার। পারস্য উপসাগরে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সাথে পাল্লা দিয়ে ঘুরে বেড়াচ্ছে ইরানি যুদ্ধজাহাজ। ইরানে প্রথাগত সেনা, নৌ ও বিমান বাহিনীর বাইরেও একটি বিশেষ বাহিনী রয়েছে, যার নাম বিপ্লবী গার্ড বাহিনী। ইরান নিজেরাই ট্যাঙ্ক, আর্মড পার্সোনাল ক্যারিয়ার, ক্ষেপণাস্ত্র ও সাবমেরিন তৈরি করেছে। এমনকি সামরিক হেলিকপ্টার ও যুদ্ধ বিমানও বানাচ্ছে দেশটি। বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্রে সমৃদ্ধ ইরানের সামরিক বাহিনীর অস্ত্রাগার। ইরানের রাজধানী ও সবচেয়ে বড় নগরী তেহরান। দেশটি শিল্প, সংস্কৃতি, অর্থনীতি ও রাজনীতির কেন্দ্রবিন্দু তেহরান। কায়রো আর ইস্তাম্বুলের পর ওই অঞ্চলের সবচেয়ে জনবহুল নগরীটির গোড়াপত্তন হয়েছিল অতি প্রাচীন যুগে। কাজার রাজবংশের শাসক আগা মোহাম্মদ খান 1786 সালে তেহরানে প্রথম রাজধানী স্থাপন করেন। বহির্বিশ্বের কাছে তেহরান মানেই আজাদি স্কোয়ার ও আজাদি টাওয়ার। ইরানের শাসক রেজা শাহ পাহলভীর সময়ে 1971 সালে এই টাওয়ারের নির্মাণ কাজ শেষ হয়। ইরান রাষ্ট্র প্রতিষ্ঠার 2500 বছর পূর্তি উপলক্ষে এই টাওয়ারটি নির্মাণ করা হয়েছিল। বর্তমানে তেহরানের সবচেয়ে জনপ্রিয় দর্শনীয় স্থানও এটি। 45 মিটার বা 148 ফুট উঁচু টাওয়ারটি সম্পূর্ণ মার্বেল পাথরের তৈরি। টাওয়ারের চারপাশে বিশাল খোলা সবুজ চত্বর নিয়ে গঠিত আজাদি স্কোয়ার। এর কাছেই রয়েছে আজাদি কালচারাল কমপ্লেক্স ও একটি ভূগর্ভস্থ জাদুঘর। এছাড়াও গোলেস্তান প্যালেস, সাদাবাদ প্যালেস ও নিয়াভারান প্যালেস তেহরানের প্রাচীন ইতিহাসের সাক্ষী হয়ে আছে। আর আধুনিক স্থাপত্য শৈলীর নিদর্শন মিলাদ টাওয়ার ও তিয়াবাদ ব্রিজ দর্শনার্থীদের মুগ্ধ করে। ইরান ইরাক যুদ্ধ। 1980-এর দশকে টানা 8 বছর যুদ্ধ চলেছে দুই প্রতিবেশী দেশ ইরান ও ইরাকের মধ্যে। 80 সালের সেপ্টেম্বরে ওই যুদ্ধ শুরু হয়। ইরানে বিপ্লবের পর শিয়া আলেমদের নেতৃত্বে শাসন প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই সাদ্দাম হোসেনের ইরাকের সাথে সম্পর্ক খারাপ হতে থাকে। ইরানি নেতারা প্রকাশ্যে সাদ্দামের সরকারকে উৎখাতের আহ্বান জানান। তারা ইরাকে শিয়া গ্রুপগুলোকে ইন্ধন দিতে থাকেন। যদিও সাদ্দাম ইরানের বিপ্লবকে স্বাগত জানিয়ে সুসম্পর্ক প্রতিষ্ঠায় আগ্রহী ছিলেন। এরকম একটি সময়ে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী তারিক আজিজ আততায়ীদের হাতে নিহত হয়।
এজন্য ইরানি এজেন্টদের দায়ী করে সাদ্দাম হোসেনের সরকার। সেপ্টেম্বরের 22 তারিখ একযোগে ইরানের কয়েকটি বিমান ঘাঁটিতে হামলা চালায় ইরাকি যুদ্ধ বিমান। এরপর শুরু হয় পূর্ণমাত্রায় যুদ্ধ। উভয় পক্ষের কয়েক লাখ সেনা নিহত ও নিখোঁজ হয়। দেশ দুটি অর্থনৈতিকভাবেও বিপর্যস্ত হয়ে পড়ে। 8 বছর যুদ্ধ চলার পর 1988 সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তির ফলে যুদ্ধের অবসান হয়। বিভিন্ন যুদ্ধক্ষেত্রে বিভিন্ন সময় এক এক পক্ষ জয় পেলেও চূড়ান্তভাবে এই যুদ্ধে কেউ জেতেনি।